মাত্র 1.5 বছর আগেও তিনি ছিলেন একজন সেমি প্রফেশনাল ফুটবলার, অথচ এখন 2026-এর এই জুলাইয়ে তাকে নিয়েই ইউরোপের বড় বড় দলগুলোর মধ্যে চলছে টানাটানি। ইয়ান দিওমান্দেকে দলে সাইন করার রেসে এই মুহূর্তে সবার চেয়ে এগিয়ে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু ইয়ান দিওমান্দে আইভরি কোস্টের এই 19 বছর বয়সী উইঙ্গারের মধ্যে কি এমন দেখেছে রিয়াল মাদ্রিদ, কিংবা রিয়াল মাদ্রিদের বর্তমান দলে ইয়ান দিওমান্দে ঠিক কি কি যোগ করতে পারেন, সেসব নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও। ইয়ান দিওমান্দের গল্পটা দিয়েই এই ভিডিওটা শুরু করা যাক। 2006 সালে আইভরি কোস্টে জন্মগ্রহণ করেছিলেন ইয়ান দিওমান্দে, তবে পাশাপাশি তার রয়েছে ফ্রেঞ্চ নাগরিকত্ব। এরপরে যখন তার বয়স 15, তখন তিনি চলে যান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এবং সেখানেই একটা যুব একাডেমিতে তিনি ভর্তি হন। সেখানকার ইউপিএসএল লিগে তিনি অংশগ্রহণ করেন, যেটা মূলত যুক্তরাষ্ট্রের একটা সেমি প্রফেশনাল লিগ। এই লিগে খেলেই সেখান থেকে ইউরোপের ভালো কোনো ক্লাবে যাওয়া, ইনফ্যাক্ট এমএলএস-এর কোনো ভালো ক্লাবে যাওয়ার উদাহরণ খুব বেশি নেই। কিন্তু ইয়ান দিওমান্দে তার চমৎকার প্রতিভা দিয়ে অনেকের নজর কাটতে সক্ষম হন। এর পাশাপাশি তিনি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বেশ কয়েকটা ক্লাবেও ট্রায়াল দেন, যদিও সেখানে তিনি সিলেক্টেড হননি। তবে 2024 সালের শেষের দিকে তিনি নজরে পড়েন স্প্যানিশ ক্লাব লেগানেসের এবং সেখানেই তাকে সাইন করানো হয়। 2025 সালের জানুয়ারির 1 তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে লেগানেসের একজন খেলোয়াড় হিসেবেই আত্মপ্রকাশ করেন। প্রথমে তিনি অবশ্য যোগদান করেছিলেন লেগানেসের রিজার্ভ দলে এবং সেখানে তার দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে নিয়ে যাওয়া হয় এই লেগানেসের মূল দলে। 2025 সালের বাকিটা অংশ, অর্থাৎ 24-25 মৌসুমের শেষ অংশে তিনি লেগানেসের হয়েই লা লিগায় অংশগ্রহণ করেন এবং সেখানে তার চমৎকার পারফরমেন্সও ছিল। 10টা ম্যাচ তিনি লেগানেসের হয়ে খেলেছিলেন এবং তার পারফরমেন্সের কারণেই এর পরবর্তীতে তাকে সাইন করায় জার্মান ক্লাব আরবি লাইপজিগ এবং তার যে 20 মিলিয়ন ইউরোর একটা রিলিজ ক্লজ ছিল সেটা দিতে কার্পণ্যবোধ করেনি এই জার্মান ক্লাবটি। এবং গত মৌসুমে, অর্থাৎ 2025-26 মৌসুমে জার্মান ক্লাব আরবি লাইপজিগের হয়ে মাঠ মাতিয়েছেন এই ইয়ান দিওমান্দে এবং অবশ্যই বুন্দেসলিগার অন্যতম সেরা খেলোয়াড় তিনি ছিলেন। সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটাও তিনিই জিতে নেন। শুধুমাত্র পরিসংখ্যানের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে 2025-26 মৌসুমে ক্লাবের হয়ে তিনি এই মৌসুমে সর্বমোট 13টা গোলের পাশাপাশি 9টা অ্যাসিস্টও করেছিলেন এবং যদি আর একটা গোল তিনি করতে সক্ষম হতেন, সেক্ষেত্রে তার দলের সর্বোচ্চ গোল স্কোরার এই মৌসুমে তিনি হয়ে যেতে পারতেন। কিন্তু সেটা না সম্ভব না হলেও তিনি অনেকের দৃষ্টি কাটতে সক্ষম হন এবং অবশ্যই আইভরি কোস্টের বিশ্বকাপগামী দলেও তিনি জায়গা করে নেন। আইভরি কোস্টের হয়ে বিশ্বকাপেও তিনি বেশ ভালো পারফরমেন্স করেছিলেন, যদিও গোল বা অ্যাসিস্টের সংখ্যা দিয়ে আসলে সেটাকে বোঝার খুব একটা উপায় নেই, কেননা 4টা ম্যাচে তিনি এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করে একটা অ্যাসিস্ট করেছেন। তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তার খেলার ধরন। খেলার পজিশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ইয়ান দিওমান্দে মূলত দুই উইংয়েই খেলতে পারেন। এবারে বিশ্বকাপেই যেমন তিনি শুরুটা করেছিলেন রাইট উইঙ্গার হিসেবে, কিন্তু পরবর্তীতে বাকি 3টা ম্যাচে তিনি খেলেছিলেন লেফট উইঙ্গার হিসেবে, অর্থাৎ দুটো উইংয়েই তিনি চমৎকারভাবে অপারেট করতে পারেন এবং তার দুই পা দিয়েই তিনি আসলে চমৎকার পারফরমেন্স করতে পারেন বা গোল বা শুটও তিনি করতে পারেন যখন প্রয়োজন হয়। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে তার গতি যেমন রয়েছে, পাশাপাশি অফ দ্য বলেও তিনি বেশ দারুণ এবং চমৎকারভাবে তিনি প্রেস করতে পারেন। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রেও তাকে আসলে বেশ কার্যকর রূপেই দেখা যায়। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যদি বলা হয় যে রিয়াল মাদ্রিদের সর্বশেষ মৌসুমের অন্যতম ঘাটতির বিষয় ছিল তাদের ফরওয়ার্ড লাইন থেকে প্রেস করার বিষয়টা। দুই সুপারস্টার কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে প্রতিপক্ষকে প্রেস করা কিংবা তাদের বিল্ড আপকে আটকে দেওয়ার ব্যাপারে একটু অমনোযোগিতাই আসলে লক্ষ্য করা যেত এবং এই কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র দুজনেই যেহেতু কম প্রেস করতেন, সেই কারণে প্রতিপক্ষ খুব সহজেই আক্রমণটা তাদের মিডফিল্ড পর্যন্ত নিয়ে আসতে পারতো এবং সেখান থেকে তারা দারুণভাবে আক্রমণগুলো রচনা করতে পারতো এবং সে কারণেই সর্বশেষ দুটো মৌসুমে কোনো মেজর ট্রফিও কিন্তু জেতা হয়নি রিয়াল মাদ্রিদের। পাশাপাশি এটাও বলতে হয়, কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র দুজনেই যেহেতু মূলত লেফট উইঙ্গার এবং লেফট থেকে আক্রমণ শুরু করে তারা আসলে কাটিং করে ভেতরে আসতে চেষ্টা করেন বা সেটাই তাদের স্বাভাবিক প্রবণতা, সে কারণে রিয়াল মাদ্রিদের রাইট উইংটা অনেকাংশেই হয়ে যায় অকার্যকর। ইনফ্যাক্ট তাদের আরও একজন যে উইঙ্গার রদ্রিগো, তিনিও ইনজুরির আগ পর্যন্ত সেই লেফট উইংয়েই মূলত খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, যদিও দলের প্রয়োজনে তাকে রাইটেও অনেক সময় ব্যবহার করা হতো। এবং এই যে রাইট উইঙ্গারের অভাব কিংবা একেবারে ন্যাচারাল রাইট উইঙ্গারের অভাব, সে কারণে এই জায়গাটা রিয়াল মাদ্রিদকে পূরণ করতে হতো কখনো ফেদে ভালভার্দে, কখনো জুড বেলিংহাম, কখনো ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো কিংবা কখনো আর্দা গুলারকে দিয়ে। এবং অবশ্যই সেখান থেকে খুব ভালো ফলাফল যে আসেনি, সেটা রিয়াল মাদ্রিদের গত 2 মৌসুমের যে স্কোর কার্ড সেটা দেখলেই বোঝা যায়। তারা একেবারে দুটো মৌসুমই ট্রফিলেস গেছে তাদের। এই কারণেই রিয়াল মাদ্রিদ এবার আরও বেশি করে চাচ্ছে একজন ভালো রাইট উইঙ্গারকে এবং সেজন্য তারা প্রথমে অ্যাপ্রোচ করেছিল মাইকেল অলিসেকে, যদিও শেষ পর্যন্ত আসলে মাইকেল অলিসে রিয়াল মাদ্রিদের এই কন্ট্রাক্টটা সাইন হয়নি এবং এই মুহূর্তে তাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে এই ইয়ান দিওমান্দের কথা যেটা বলা হলো, মাত্র 19 বছর বয়সী চমৎকার একজন রাইট উইঙ্গার এবং অবশ্যই তিনি লেফটেও খেলতে পারেন যখন প্রয়োজন হয়। রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের জন্য এটা একটা খুব ভালো সংযোজন হতে পারে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, যাকে নিয়ে এই মুহূর্তে একটা গুঞ্জন রয়েছে যে তিনি হয়তো আর্সেনাল কিংবা প্রিমিয়ার লিগের অন্য কোনো
কোনো ক্লাবে চলে যেতে পারেন, সেক্ষেত্রে আবার লেফট উইঙ্গার হিসেবেও ইয়ান দিওমান্দেকে দেখা গেলেও যেতে পারে। আর ইয়ান দিওমান্দের ক্ষেত্রে যেটা বলা হলো যে তিনি চমৎকারভাবে অফ দ্য বল প্রেস করতে পারেন, পাশাপাশি প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রেও আসলে তিনি বেশ পারঙ্গম। তাই সে কারণে এই হোসে মরিনিওর এই দলটাতে ইয়ান দিওমান্দে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাখতে পারেন। এর পাশাপাশি এটাও বলতে হয় যে ইয়ান দিওমান্দের মধ্যে টিম প্লে ব্যাপারটা খুব ভালোভাবেই রয়েছে, অর্থাৎ তিনি শুধুমাত্র নিজের জন্য না বরং দলের জন্য বা দলের কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে তিনি প্রাধান্য দিয়েও খেলতে পারেন। তার সর্বশেষ মৌসুমের স্ট্যাটটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে ইয়ান দিওমান্দে 2025-26 মৌসুমে তার ক্লাব আরবি লাইপজিগের হয়ে সর্বমোট 57টা কি পাস দিয়েছেন। এর বাইরে তিনি 132টা সাকসেসফুল ড্রিবলও কিন্তু করতে সক্ষম হয়েছেন। এই বিষয়টাই বলে দেয় যে তিনি আসলে শুধুমাত্র যে গোল করার জন্যই চেষ্টা করবেন বা তিনি যেখানেই বল পাবেন বক্সের বাইরে সেখান থেকে শুট নেবেন কিংবা সেই ব্যাপারটা আসলে তার মধ্যে খুব বেশি যে কাজ করে এমনটা নয়, বরং তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে তার সতীর্থদের জন্য চমৎকার সব কি পাস বের করে দিতে পারেন, চমৎকার বিগ চান্স তিনি ক্রিয়েট করতে পারেন এবং যখন দরকার হয় তার ড্রিবলিংটাও তিনি ব্যবহার করে থাকেন। এবং 132টা সাকসেসফুল ড্রিবল সেটাই বলে দিচ্ছে যে তিনি এই রাইট টাচ লাইন ধরে বা রাইট উইংটা ধরে তিনি খুব ভালোভাবে আসলে অপারেটটা করতে পারেন, প্রয়োজনে তিনি লেফটেও আসলে অপারেট করে থাকেন। এক্ষেত্রে রিয়াল মাদ্রিদের ডান পাশে প্রয়োজন হলে আলেকজান্ডার আর্নল্ডের সাথেও তিনি আসলে চমৎকার একটা জুটি বাঁধতে পারেন। যখন আক্রমণে যাবেন দুজনেই যেহেতু চমৎকার অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার, দুজনের একটা চমৎকার আক্রমণের ব্যাপার এক্ষেত্রে ঘটতে পারে। আবার প্রয়োজনে দিওমান্দের নিচে নেমে এসে যখন ডিফেন্স করার প্রয়োজন হবে সেক্ষেত্রেও তিনি ডিফেন্সের সহায়তা করে থাকবেন। সেক্ষেত্রে আলেকজান্ডার আর্নল্ড যেমন রয়েছেন, ডেনজেল ডামফ্রিস যিনি রিয়াল মাদ্রিদের আরও একজন নতুন সাইনিং, সেই দুজনের সাথে দিওমান্দের আসলে শেষ পর্যন্ত জুটিটা কেমন হয় সেটার উপরেই নির্ভর করতে পারে রিয়াল মাদ্রিদের এবারের মৌসুমের ভবিষ্যৎটা কেমন হতে পারে। তবে এক্ষেত্রে বেশ কয়েকটা শঙ্কার বিষয় রয়েছে। প্রথমত, ইয়ান দিওমান্দের বয়স মাত্র 19 এবং এই প্রফেশনাল ফুটবলার হিসেবে তার যাত্রাটা খুব বেশি দিনের নয় এবং এসব ক্ষেত্রে আসলে বেশ কিছু শঙ্কার বিষয় থাকে। এবং যখনই আপনি একটা সিজন ভালো খেলে পরবর্তীতে একটা বড় ক্লাবে চলে যাবেন তখনই একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যে আপনি অনেক সময় সেই বড় ক্লাবের কালচারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন না এবং এরপরে দেখা যাবে যে কলি থেকে ফুল হয়ে ওঠার আগেই তারা হয়তো ঝরে যেতে হতে পারে কিংবা পুরোপুরি যতটা তাদের পটেনশিয়াল ছিল সেটা মিট করা সম্ভব নাও হতে পারে। ইয়ান দিওমান্দের ক্ষেত্রে অবশ্যই সেই শঙ্কাটা রয়েছে, পাশাপাশি শঙ্কা রয়েছে তার কোনো বড় ধরনের ইনজুরিরও, যেহেতু রিয়াল মাদ্রিদের হয়ে তাকে আসলে অনেক ম্যাচ খেলতে হবে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে অনেক ম্যাচে আসলে তাকে অংশগ্রহণ করতে হবে। তাই তার এই ওয়ার্কলোড কীভাবে করে মেনটেন করা হচ্ছে বা কীভাবে ম্যানেজ করা হচ্ছে সেই বিষয়টাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও একটা বড় ব্যাপার হচ্ছে ইয়ান দিওমান্দেকে রিয়াল মাদ্রিদ কিংবা হোসে মরিনিও ঠিক কোন উইংয়ে আসলে ইউজ করবেন, কখনো লেফট উইং কখনো রাইট উইং, এভাবে যদি ইউজ করা হয় সেক্ষেত্রে দিওমান্দে তার সেরা ছন্দে থাকতে নাও পারেন কিংবা সেক্ষেত্রে বারবার এই উইং সুইচ করার কারণে তার খেলায় একটা বাজে প্রভাব পড়লেও পড়তে পারে। আরও একটা যেটা বড় ব্যাপার, ইয়ান দিওমান্দের মধ্যে চমৎকার গতি এবং ড্রিবলিংয়ের ব্যাপারটা রয়েছে, কিন্তু সেই জিনিসটা তিনি বুন্দেসলিগায় যেভাবে করে প্রয়োগ করেছেন লা লিগায় সেভাবে প্রয়োগ না করলেও করতে পারেন। কেননা লা লিগার যে ছোট দলগুলো বিশেষ করে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখা যায় যে লো ব্লকে খেলবে এবং সেক্ষেত্রে ইয়ান দিওমান্দে তার গতি দিয়ে আসলে বেশি কিছু করতে পারবেন না যখন তিনি দেখবেন তার সামনে যে প্রতিপক্ষ তারা 5-4-1-এ খেলছে এবং একেবারে লো ব্লকে যখন খেলবে দিওমান্দের গতি সেক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে না। সেক্ষেত্রে বরং বক্সের বাইরে থেকে তার শুট নেওয়ার যে অ্যাবিলিটিটা কিংবা তার চমৎকার কি পাস দেওয়ার যে অ্যাবিলিটি কিংবা উইং স্ট্রেচ করে খেলার যে সক্ষমতা সেই জিনিসগুলো রিয়াল মাদ্রিদকে অনেক বেশি হেল্প করতে পারে। তাই রিয়াল মাদ্রিদ ঠিক কীভাবে ইয়ান দিওমান্দেকে ব্যবহার করবে এবং তাদের এই সম্ভাব্য 100 মিলিয়ন প্লাস সাইনিংটাকে তারা আসলে কতটুকু ভালোভাবে ব্যবহার করতে পারবে কিংবা এই ইয়ান দিওমান্দেই কি রিয়াল মাদ্রিদের পরের গ্যালাক্টিকো হয়ে উঠতে পারবেন কিনা, এই প্রশ্নগুলোর উত্তর এখনই পুরোপুরি দেওয়া সম্ভব নয়। তবে ইয়ান দিওমান্দের মধ্যে সবটুকু সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের পরবর্তী বড় তারকা হওয়ার এবং সেক্ষেত্রে অন্যান্য ফরওয়ার্ডদের সাথে, যে সেক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, আর্দা গুলারদের সাথে তার রসায়নটা কতটুকু জমে ওঠে সেই বিষয়টার উপর আসলে অনেক কিছু নির্ভর করে এবং অবশ্যই হোসে মরিনিও আইভরি কোস্টের এই উইঙ্গারকে কতটা সুচারুরূপে ব্যবহার করতে পারেন তার উপরও অনেক কিছু নির্ভর করছে। তো এই ছিল মোটামুটি ইয়ান দিওমান্দেকে নিয়ে আমাদের আলোচনা। ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদের পরবর্তী তারকা হয়ে উঠতে পারবেন কিংবা তার কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।